গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের অপারেশন সিরিজ নিয়ে, যেটা আমরা রেগুলার প্র্যাকটিস করে থাকি 10টা করে অঙ্ক বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের। তা এর আগের দিন আমরা করেছি এসএসসি জিডি করেছি, তার আগে অগ্নিবীর করেছি, আমরা তো গ্রুপ ডি করতেই থাকি। আর কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ দিয়েছিল, বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের এক্সাম সামনে আছে। আজকে আমরা করব আরপিএফের 2024-এ যে শিফট হয়েছিল সেটার 10টা অঙ্ক আছে। সেই 10টা অঙ্ক করবো আজকে আমরা আরপিএফের। দেখবো যে আরপিএফের প্যাটার্নটা কীরকম হয়। কারণ কি, আমরা এই যে রেগুলার প্র্যাকটিসটা করি, এগুলো বিভিন্ন 10টা অঙ্ক প্র্যাকটিস, এটা হার্ডলি করতে কতক্ষণ টাইম লাগবে? 10 থেকে 15 মিনিট ভিডিওটা যদি 2x স্পিডে দেখি, আর ক্যালকুলেশন করতে 10 থেকে 15 মিনিট না, 1 ঘন্টা লাগবে টোটাল ভিডিওটা ক্যালকুলেশন করে কমপ্লিট করে দেখতে একটা স্টুডেন্টের। তো এইটা থেকে আমরা কি পাচ্ছি? এটা থেকে আমরা পাচ্ছি বিভিন্ন যে কোশ্চেনগুলো, বিভিন্ন এক্সামগুলো, তার যে কন্টেন্ট কীভাবে হচ্ছে, কোথা থেকে কোশ্চেন করছে, সেইগুলো আমাদের একটা ওভারভিউ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি, সাপোজ আজকে যদি আমি আরপিএফ না দিতে পারি বা আরপিএফ টেকনিশিয়ান না দিতে পারি, তাহলে আরপিএফে আমি দেখতে পারবো যে কীরকম কোশ্চেন করছে। আরপিএফে পরীক্ষা বসতে আমার ভয় লাগবে না, যে কোনো পরীক্ষায় ইজি টু অ্যাপ্রোচ হবে। আচ্ছা, সেটাই আমরা করব। তো দেখি ফার্স্ট অঙ্ক কী বলছে। যে 250 মিটার লম্বা একটি ট্রেন 7 কিমি পার ঘন্টা বেগ একই দিকে চলমান একজন মানুষকে 36 সেকেন্ডে অতিক্রম করে। আবার কি বলছে, 82 কিলোমিটার পার হয়ে বিপরীত দিক থেকে চলমান 415 মিটার লম্বা আরেকটি ট্রেনকে সম্পূর্ণভাবে অতিক্রম করতে তার ট্রেনটির কত সময় লাগে? তাহলে আমরা কি জানি, যখন একটা ট্রেন একটা মানুষকে অতিক্রম করে, তখন সে তার শুধু নিজস্ব ডিস্টেন্সটা অতিক্রম করে। আর যখন কোনো ট্রেন বা কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন তাদের দুজনের ডিস্টেন্সটা প্লাস অতিক্রম করে। আচ্ছা, আর কি জানি, যে যখন একটা ট্রেন বা কোনো বস্তু বা কোনো মানুষ সেম দিকে যায়, তখন তাদের কী হয়, রিলেটিভ স্পিড মাইনাস হয়। আর যখন তারা অপোজিট দিকে যায়, তখন তাদের রিলেটিভ স্পিড প্লাস হয়। এটা আমরা জানি। তাহলে প্রথমে কি বলছে? প্রথমে বলছে যে 250 মিটার একটি ট্রেন আছে। তখন একটা প্রথম যে কন্ডিশন দিয়েছে, একটা মানুষকে শুধুমাত্র ট্রেনের লেন্থটাকে সে করছে, ডিস্টেন্স করছে। কত সেকেন্ডে করছে? সেকেন্ডে করছে। তাহলে আমরা যদি তাহলে কি, তখন ট্রেনের স্পিড আর মানুষের স্পিড একই দিকে রয়েছে। একই দিকে মানে কি, রিলেটিভ স্পিড মাইনাস হবে। আমরা যদি ট্রেনের স্পিড এক্স ধরি, তাহলে আর হচ্ছে যে মানুষের স্পিড, সেটা দেওয়া আছে 7। এটা কিসে দেওয়া আছে? কিলোমিটার পার আওয়ার, 7 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি, আর এটা আমরা এক্স কিলোমিটার পার আওয়ার ধরেছি, তাহলে এটাকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে করতে, তাহলে কি 5/18 দিয়ে গুণ করতে হবে, ইন্টু কত সেকেন্ডে করছে? 36 সেকেন্ডে। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে গেলাম? ট্রেনের স্পিড পেয়ে গেলাম, আমাদের যে ফার্স্ট ট্রেনের স্পিড। এবার সেকেন্ড ট্রেনের স্পিড দিয়েছে, এই যে এক্স প্লাস সেকেন্ডে কন্ডিশনটা আছে। তাহলে সেকেন্ডে আমার টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? সেকেন্ডে আমি একটা ট্রেন আর একটা ট্রেন, একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন আসছে অপোজিট সাইডে। হ্যাঁ, একটা ট্রেন যাচ্ছে, একটা ট্রেন আসছে, অপোজিট সাইডে যাচ্ছে। তাহলে কি, তাদের রিলেটিভ স্পিড যেটা আছে সেটা প্লাস হবে। একটা রিলেটিভ স্পিড দিয়ে দিয়েছে 82 পার কিলোমিটার আওয়ার, আর একটা রিলেটিভস আমার এখান থেকে কিলোমিটার আওয়ার পাচ্ছি এক্স। তাহলে কি, টোটাল ডিস্টেন্স কত? তার একটা লেন্থ আর একটা লেন্থ, দুটো লেন্থই ক্রস করছে, সেহেতু তাদের দুজনার কত হবে? 250 আর 415 কত? 250 আর 415 665। টোটাল 665 তাকে ডিস্টেন্স পার করতে হবে এক্স প্লাস কত আওয়ার? এক্স প্লাস 82 এত স্পিডে। এটা কিলোমিটার পার আওয়ার, এটা মিটার পার সেকেন্ড, তাই এটাকে মিটার পার সেকেন্ডে করে দাও। 5/18 ইন্টু কত টাইম নেবে ইন্টু টি। এটাই আমার কাছে চাইছে। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ক্যালকুলেশন থেকে কী পাচ্ছি? ফার্স্ট ক্যালকুলেশন থেকে পাচ্ছি আমরা 18 দিয়ে দুবার কাটবে, 5 দুগুণে 10। 10 যখন এদিকে চলে আসবে, তখন কত থাকবে? 10 এদিকে চলে আসলে কেটে যাবে 25। তাহলে 25 ইকুয়াল টু এক্স মাইনাস 7। এক্স এদিকে চলে আসলে এক্স ইকুয়াল টু 32। আমার নয়েজ ক্যান্সেলেশনটা করা হয়নি। এক্স ইকুয়াল টু 32 পাচ্ছি আমরা ফার্স্টে। এবার 32 এক্সের জায়গায় এখানে বসিয়ে দেবো সেকেন্ডে, তাহলে আমার হয়ে যাবে। তাহলে 32, এখানে যদি এক্সের জায়গায় 32 বসাই, তাহলে কত হচ্ছে আমার? 665 ইকুয়াল টু
ছয়, এদিকে 11, 116, 8 3 11, ওদিকে 6, 116 ইন্টু 5/18 ইন্টু টি। তাহলে আমরা এখান থেকে টাইমটা পেয়ে যাব। সাউন্ডটা কি ইয়ে করে নিলে সুবিধা। সাউন্ডটা নিচে থাকে, সাউন্ডের আমাদের সাউন্ড কিরকম হয়ে যায়, সাউন্ড সোজা যায় লঙ্গিটিউডিনাল বা এরকমভাবে, আর এটা কি এরকম নিচে পড়ে যাচ্ছে, যার জন্য আমার সাউন্ডটা কমে যাচ্ছে, মানে আমি যা সাউন্ড বলছি তাতে কম হয়ে যাচ্ছে। যেমন আমাদের কি চোং, যেমন কোনো হর্নের এরকম চোং করা থাকে সাউন্ডটা একদিকে দেওয়ার জন্য, তো আমার মুখে এরকম ভাবছি এরকম চোং ঘুরিয়ে এখানে দিয়ে দেবো, তাহলে কি এখানে সাউন্ডটা বেশি যাবে, এরকম চোং ঘুরিয়ে এরকম। সাউন্ডটা বলছি আমি জোরে, কিন্তু এটা যেহেতু নিচের সাইডে থাকছে তার জন্য সাউন্ডটা এদিকে চলে যাচ্ছে। আমার সাউন্ডটা স্পিকারটাই অনেকে স্যাররা কী করে এইখান থেকে স্পিকার নিয়ে এইখানে রাখে, তাহলে কি হয় মানে তাতে কি লঙ্গিটিউডিনাল যেহেতু সাউন্ডটা চলে যাচ্ছে, সাউন্ডটা এদিক ওদিক যাচ্ছে না, সাউন্ডটা ডাইরেক্ট মাইকে যাচ্ছে। দেখি সেরকম একটা ব্যবস্থা করতে হবে। তাহলে এটা কাটাকুটি করি, 665 ইন্টু 18 ডিভাইডেড বাই 116 ইন্টু 5, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 6 দিয়ে কাটি, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে 6 1 6 5, 6 9, কোথাও কি ভুল হচ্ছে আমার, 5 দিয়ে 133, 116, 84 না 82 আছে ওখানে, 82 আছে এখানে, এটা 4 আসবে, 5 4 54, মানে 6 9 54, 19, 19 দিয়ে 133, 7 9 63, 7 বারে 3 7 21, 21 সেকেন্ড। অপশন ডি, তো বোঝা গেল একটা ফার্স্ট অঙ্ক করলাম আমরা, টাইম স্পিডের খুব সুন্দর অঙ্ক। এটা কি ক্যালকুলেশন, কি টাইম দুটো ইয়ে করতে টাইম খেয়ে নেবে এক্সাম হলে, টাইম খাওয়ার মতো অঙ্ক এটা। আচ্ছা নেক্সট অঙ্ক কি বলছে দেখি। তো এরকম অঙ্ক থাকে আরপিএফ এ, তো এরকম অঙ্ক আরপিএফ এ যেহেতু আমাদের ইয়েটা বেশি নেই, মানে অ্যালজেব্রাটা আছে কিন্তু অতটা বেশি নেই, যেমন আমাদের গ্রুপ ডিতে সপ্তাহে আমি প্রতিদিন বলি যে গ্রুপ ডিতে প্রচুর হার্ড কোশ্চেন থাকে, কারণ কি গ্রুপ ডির মধ্যে আমাদের ট্রিগোনোমেট্রির অনেকগুলো কোশ্চেন দেয়, গ্রুপ ডির মধ্যে আমাদের ট্রিগোনোমেট্রি কোশ্চেন দেয়, তারপরে আর কি দেয় কোয়াড্রেটিক ইকুয়েশনস, ঠিক আছে, নাম্বার সিস্টেম থেকে হেভি হেভি কোশ্চেন দেয়। আচ্ছা নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখি কি বলছে। 2 নম্বর কোশ্চেন বলছে, এটাকে একটু ইয়ে করতে হবে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে দুটি পাইপ এ এবং সি 10 ঘন্টা 15 ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে যদি এ সর্বদা খোলা থাকে এবং সি 30 মিনিটের জন্য খোলা থাকে, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে প্রয়োজনীয় সময় নির্ণয়। আচ্ছা সময় নির্ণয় করবো আমরা, এ তো ইজি, পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্ক। কি বলছে, দুটি পাইপ এ এবং সি, এ আর সি যদি থাকে, এটাকে একটুখানি দেখে তাহলে বেশি হবে। এ এবং সি যদি থাকে দুটি পাইপ, একটা কতক্ষণে করছে 10 মিনিট, একটা 15 মিনিট, 15 আওয়ার। এবার এটা যদি আমরা এফিসিয়েন্সি বের করি তাহলে কি আমাদের এলসিএম নিতে হবে, এলসিএম কত 30, যদি এলসিএম নিই, বা এটাকে আমরা এলসিএম বা টোটাল ওয়ার্ক বলতে পারি, টোটাল ওয়ার্ক, আর 10 দিয়ে এফিসিয়েন্সি কত বেরোবে 3 আওয়ার, ঘন্টায় পূরণ করতে হবে 3 আওয়ারে, আর এর কত বেরোবে 2 আওয়ার। আমাকে কি বলছে 30 মিনিটের জন্য এ সর্বদা খোলা থাকবে, এ এবং সি 30 মিনিটের জন্য খোলা থাকে। এবার 30 মিনিট মানে কি আমার 1.5 আওয়ার, হাফ আওয়ারে কতক্ষণ কাজ করবে, এক ঘন্টায় যদি 2 কাজ করে, হাফ ঘন্টায় কত কাজ করবে, হাফ ঘন্টায় 1 কাজ করবে। তা সেই একটা 30 মিনিট খোলা থাকলে 30 মিনিট পর যদি বন্ধ করে দেওয়া হয়, একটা থেকে মানে 1 কাজও করবে,
আধ ঘন্টায়। তাহলে এর থেকে কত টোটাল ওয়ার্ক থেকে মাইনাস হয়ে যাবে এর যে 1 ঘন্টার যে কাজ, মাইনাস করলে কত, সির 1.5 ওয়ান ইয়ে করবে, 1 ওয়ার্ক। সেটাকে যদি মাইনাস করি, মাইনাস করলে 29 ওয়ার্ক থাকছে আমার। সেই 29 ওয়ার্ককে যখন এ কমপ্লিট করবে 3 নং 27 এর এফিসিয়েন্সি দিয়ে যখন কমপ্লিট করা হবে বাদ বাকি ওয়ার্কটাকে, তাহলে 3 নং 27 2 এর 3 এত এত আওয়ারে কমপ্লিট হবে। অপশন সি। অপশন সি বোঝা গেল কি? ইজি অঙ্ক, এরকমই বেশি অঙ্ক থাকে। এবার আরপিএফ এর যে সেটটা, সেটা টোটাল 35টা অঙ্ক থাকে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে দুটি ব্যাংক এ এবং বি যথাক্রমে এত এত সুদে ঋণ প্রদান করেছিল। ডেভিড প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছিল, প্রতিটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিয়েছিল। 3 বছর পরে ডেভিডের দুটি ব্যাংকে প্রদত্ত সুদের মধ্যে ধনাত্মক মানে প্লাস মানে পজিটিভ কত ডিফারেন্স হবে। আচ্ছা, কত নম্বর? 3 নম্বর। আচ্ছা, যদি এ একটি ব্যাংক, বি একটি ব্যাংক, দুজনে একই টাকা দিচ্ছে আলাদা সুদে, তাহলে কি আমার ওই সুদের যে ডিফারেন্সটা, টোটাল সুদের যে ডিফারেন্সটা 3 বছর বলেছে, 3 বছর পর সুদের ডিফারেন্সটা আমার যে কিসের ডিফারেন্স, আমার সিম্পল ইন্টারেস্ট, এসআই এর যে ডিফারেন্সটা এটার হচ্ছে আর এটার হচ্ছে, যেহেতু একই মূলধনের উপর আমার কাউন্ট হচ্ছে, দুটো জন্য একই মূলধনের উপরে দিচ্ছে, তাহলে এদের যে ডিফারেন্স করলেই আমার বেরিয়ে যাবে যে এটার ধনাত্মক ডিফারেন্স চেয়েছে। তো এদের ইয়ে কত, এ দিচ্ছে 3.5 ইন্টু 3 বছর চলছে, আরটি রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, আর এর আরটি করলে কত হবে, 6 ইন্টু 3 রেট অফ ইন্টারেস্ট ইন্টু টাইম, তা 3 6 18, এর হচ্ছে 18% বেড়াচ্ছে। টোটাল যে 3,60,000 টাকা, 3,60,000 টাকা যে আছে এর মধ্যে 18% পাবে, আর এই কত পার্সেন্ট, সেম অ্যামাউন্টেও এই পাবে কত পার্সেন্ট, 3 10.5, এই এত পার্সেন্ট পাবে, এই ব্যাংক ওকে অত পার্সেন্ট দেবে, এই ব্যাংক ওকে অত পার্সেন্ট দেবে, সেম অ্যামাউন্টের উপরে। তাহলে এদের যে ডিফারেন্সটা হবে সেটাই এদের ইয়ে হবে, ডিফারেন্স হবে, মূলধনের ডিফারেন্স হবে, সেটাই এদের ডিফারেন্স হবে। 7.5 ডিভাইডেড বাই 100, পয়েন্ট উঠিয়ে দিলে নিচে একটা শূন্য, 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কাটা, 75 শূন্য 6 75 450, 450 শূন্য হাতে আমার 45, 3 75 225, 5 5 শূন্য হাতে আমার 1 14 7 270, 27,000 টাকা, 27,000 টাকা। অপশন ডি, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এখন একটু লেট হয়ে গেছে আজকে, প্রায় এখন বাজে 9:30, ঠান্ডাটা কমে গেছে, সকালে উপরে প্রচুর ঠান্ডা থাকে, টিনের রুম তো, উপরটা একটা ইয়ে দিয়ে দেবো। যাই হোক, 4 নম্বর অঙ্ক দেখি আমরা কি বলছে। 4 নম্বর অঙ্ক বলছে 120 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে এত কিমি 8.5 কিমি বেগে বিপরীত দিক থেকে হেঁটে আসা একজন মানুষকে অতিক্রম করে ট্রেনটির গতি। প্রথম অঙ্কটার মতোই আমাদের করতে হবে। বলছে 120 মিটার, এবার যখন একটা, আগে বললাম যে একটা ট্রেন যখন তার নিজের কোনো একটা পোল বা কোনো একটা মানুষকে অতিক্রম করবে, সে শুধু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 120 মিটার সে অতিক্রম করবে, তার স্পিড যদি এক্স হয়, এবার কি বলেছে বিপরীত দিক থেকে, বিপরীত দিক তাহলে কি প্লাস হবে, বিপরীত দিক থেকে যখন আসছে, সেম দিকে হলে রিলেটিভ স্পিড মাইনাস হয়, আর বিপরীত দিক থেকে প্লাস হয়। 8.5 ইন্টু কত মিনিটে, কত সেকেন্ডে, 12 সেকেন্ডে পাস করছে, তাহলে আমাদের এক্স বের করতে হবে। আচ্ছা, এটা কিলোমিটার পার আওয়ার, এখানে মিটার পার সেকেন্ডে যদি গুণ করতে যেতে 5 এর 18 দিয়ে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, এবার এদিকে সব যদি এদিকে নিয়ে আসি আমি, তাহলে কত,
120 ইন্টু 18 ডিভাইডেড বাই 12 ইন্টু 5 ইকুয়াল টু এক্স প্লাস 8.5। এটাকে যখন ফার্দার আমি করবো কেটে যাবে 5 দিয়ে দুবারে, 18 দুগুণে 36, 36 ইকুয়াল টু এক্স মাইনাস 8.5। 36 থেকে 9 গেলে কত? 27। 36 থেকে আমাদের 36 এটা প্লাস আছে, এদিকে আনলে মাইনাস করতে হবে। 36 মাইনাস 8.5, তাহলে 36 থেকে প্রথমে আমরা 9 মাইনাস করবো। 36 থেকে 9 মাইনাস করলে 27 প্লাস 0.5, কারণ এখানে আমার কম ধরেছি, তাহলে 27.5। 27.5 অপশন ডি। Option D is right answer. Option D, D for কি? D for dog or আচ্ছা 4 নম্বর 5 নম্বর অঙ্ক দেখি আমরা কি বলছি। 5 নম্বর অঙ্ক বলছে অভয় এবং ভারত এত দিনের নিজের ওয়ার্ক আনা। তারপর আমরা কি দেখতে পাচ্ছি যে আরপিএফ এর যেসব থাকে শিফট থাকে ভোরে ভোরে স্পিড অ্যান্ড ডিস্টেন্সের, মানে কোয়াড্রেটিক ইকুয়েশন তারা জিজ্ঞাসাই করে না। ও এবার যদি আরপিএফ এসএসসি কন্ডাক্ট করবে, এসএসসি মানে এডিকিউটি সিস্টেম পাচ্ছে, আর এদিকে আমাদের তো কন্ডাক্ট করতো আইটিসি বলছি, টিসিএস কন্ডাক্ট করতো। অভয় এবং ভারত 9 এবং 11 দিনে একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজ শুরু করে এবং 3 দিন পর ভারত চলে যায়, তাহলে বাকি কাজ কত দিনের মধ্যে সম্পন্ন করবে? আচ্ছা 5 নম্বর অঙ্ক কি আছে? অভয় এবং ভরত যদি নিই, অভয় এবং ভরত 9 দিন এবং 11 দিনে কাজ করতে পারে ডে, তাহলে এদের এফিসিয়েন্সি কত হবে? 99 যদি আমি এলসিএম ধরি বা টোটাল ওয়ার্ক ধরি, তাহলে এফিসিয়েন্সি এর দাঁড়াবে 11, এর দাঁড়াবে 9। কি বলছে যে তারা একসাথে কাজ শুরু করে 3 দিন পর ভরত চলে যায়, তাহলে টোটাল যে 3 দিনে দুজনেই কাজ করেছে, ভরত চলে গেছে 3 দিন পর, 4 দিনের দিন আর ভরত নেই। 3 দিনে যদি 20 করে কাজ এরা দুজন করে, দুজনের কাজ হচ্ছে 20, দুজন করে, তাহলে 3 দিনে কটা কাজ করে ফেলবে? 60টা। 60 থেকে মাইনাস করলে 39 আমার পড়ে থাকছে। 39 কাজ 4তম দিন থেকে কে করবে? শুধু করবে, তাই এর এফিসিয়েন্সি কত? 11। তাহলে ও কদিনে কাজটা করবে? এতদিনেই কাজটা করবে। (39/11) আচ্ছা ওকে, এখানে কি করেছে অপশানে? 39/11 দেয়নি, উপরে 3 গুণ করেছে, এরও 3 গুণ করেছে, তাহলে কত এসছে? 33, আর এদিকে 3 এবং 27 7, 117 ফার্স্ট অপশানে। এরকম দেয় না অপশানে, এরকম তো দেয় না, শর্ট ফর্ম দেয়, মানে এটা যদি অ্যান্সার হয় এটা আমাকে দেবে, কিন্তু আমাদের এটা বেরোচ্ছে, আমাদের এটা দিয়েছে, এরকম বেসিক্যালি হয় না, উল্টো করেছে। আচ্ছা দুটো সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফল 1/5। এটা নাম্বার সিস্টেম না, এটা হচ্ছে জাস্ট একটা অঙ্ক, গসাগু থেকে রেশিও প্রপোর্শনও বলা যায়। রেশিও প্রপোর্শন, গসাগু একসাথে মিক্সড করে একটা অঙ্ক দিয়েছে 6 নম্বর। বলেছে যে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য তাদের যোগফলের এত। বলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য, তারপর একটা সংখ্যা যদি আমি ধরি আর একটা সংখ্যা যদি বি ধরি, তাহলে দুটি সংখ্যার মধ্যে পার্থক্য a মাইনাস বি ইকুয়াল টু 1/5 অফ a প্লাস বি, তাদের যোগফলের এত a প্লাস বি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ বিটাকে যদি উপরে নিয়ে যাই, বা এখান থেকে আমরা এরকম লিখতে পারি a মাইনাস বি বাই a প্লাস বি ইকুয়াল টু 1/5। এটাকে দিকে নিয়ে চলে আসলাম। এবার এটাকে যদি উল্টে দিই, a প্লাস বি a মাইনাস বি ইকুয়াল টু 1/5, শুধু 5। আমরা কি জানি, যখন এরকম কোনো a প্লাস বি a মাইনাস বি থাকে, বা কোনো একটা জিনিস যেটা উপরে একবার প্লাসে আছে একবারে মাইনাসে আছে, তখন a বাই বি সমান সমান এর নিচে কিছু না, মানে 1 আছে, 5 আর 1 6, 6/2, আর নিচে
একবার মাইনাস করে বাই টু, মানে 4/2, তো 2 কেটে যাবে, এটাই শুধু অ্যান্সার থাকবে। এবার এটাকে যদি আমি সিম্পলিফিকেশন করি তাহলে কত, 3/2 হচ্ছে। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেল না? যখন এরকম কোনো থাকে যে এ প্লাস বি, এ মাইনাস বি, দুটো কম্পোনেন্টই একবার উপরে প্লাসে আছে, একবার উপরে মাইনাসে আছে, তো তখন আমরা কি করি, এ বাই বি ইকুয়াল টু যেটা উপরে আছে 5 + 1, 5 + 1 ডিভাইডেড বাই 2, টোটাল ইয়ে 5 - 5 - 1 ডিভাইডেড বাই 2। এবার যখন এটাকে ফার্দার করবো, 5 আর 1 6 হবে, বাই 2 হবে, 5 আর 4 হবে, বাই 2 হবে, 2 2 কেটে যাবে, 6/4 থাকবে, 6/4 থাকবে, সেটাকে আমরা বলতে পারি 3/2 কেটে। আর 3/2 এটা হচ্ছে কি, একটা এ একটা বি, এটা 3 এটা 2, মানে রেশিও, এদের রেশিও বেরিয়েছে এটা। এবার কি বলেছে যে তাদের যোগফল 45। এবার 3x এদের যোগফল যদি করি তাহলে 5x ইকুয়াল টু কত দিয়েছে, 45, তাহলে x ইকুয়াল টু 5 নং 45, x ইকুয়াল টু 9, তাহলে 3 নং 27, 9 দুগুণে 18। এটা হচ্ছে আমার দুটো সংখ্যা বেরালো, এ আর বি দুটো সংখ্যা বেরালো। তাহলে আমাকে কি বলেছে, এদের লসাগু নির্ণয় করো, এলসিএম। এলসিএম কত, এলসিএম 45 হবে না, 36 হবে না, 54, কারণ 27 ডবল 54, 54 আর 3 18 54। তাহলে অপশন সি 54, এলসিএম 54 দুজনার। আচ্ছা, দেখি 7 নম্বর অঙ্ক কি বলেছে। প্রথম 111টি জোড় সংখ্যার গড় হলো, গড় অ্যাভারেজ। জোড় সংখ্যার গড় আর বিজোড় সংখ্যার গড় আমরা কি জানি, 6 7। জোড় সংখ্যার, আমরা যদি জোড় সংখ্যার গড় প্রথম ফার্স্ট ফার্স্ট ন্যাচারাল জোড়, ইভেন নাম্বার অ্যাভারেজ, আর ফার্স্ট ন্যাশনাল অড নাম্বার অ্যাভারেজ, এটা n+1 আর এটা n, ঠিক আছে, মানে অ্যাভারেজ জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তারপর আমাদের কি হবে, ফার্স্ট ইভেন নাম্বার যদি 1 2 3 4 5 6 7 8 9 10, আমাদের কি বলছে, এর মধ্যে টোটাল কটি অড নাম্বার আছে, 1 2 3 4 5, 5টি ইভেন নাম্বার আছে, 5টি অড নাম্বার আছে, টোটালের মধ্যে 1 2 3 4 5টা অড নাম্বার আছে। তো এইবার এর যখন অ্যাভারেজ শুধু আমি বের করবো ইভেন নাম্বারের, তখন আমার কি আসবে, বলছে n-2, তাহলে 5 আছে, 5 আর 1 6 আসবে। দেখো 1টা 2টো, এটাকে যদি আমি আলাদা করি টোটাল অর্ডার ইভেন্টটা, তাহলে ইভেন কি আসছে, ইভেন অড যদি আমি আলাদা করি তাহলে ইভেন আসছে 2 4 6 8 10, রড কি আসছে 1 3 5 7 9, 5টা ইভেন 5টা অড। এবার কি বলছে ফার্স্ট ন্যাচারাল নাম্বার ইভেন, তাহলে আমার কি বলছে n-1, টোটাল আমার 5টা আছে, তাহলে n-1 বলেছে, তাহলে হিসাব মতো ফর্মুলা মতো 6 হবে। তো আমরা যখন এখানে অ্যাভারেজ দেখবো 1 2 3 4 5, তখন এই 6টাই আমার অ্যাভারেজ হবে, কারণ মিডিলে আছে। সেম এখানে বলেছে যে অড নাম্বার অ্যাভারেজ হচ্ছে n, মানে এখানে n যদি হয় তাহলে টোটাল 5টা নাম্বার আছে, 5 আসবে। তো এখানে আমরা যখন দেখবো 1 2 3 4 5, 5টা আছে, এই 5টাই হচ্ছে আমার অ্যাভারেজ, আমাদের 6 আসলো, 5 আসলো। তো সেম আমাদের কি বলেছে যে 100 জোড় সংখ্যা আছে, ইভেন আছে 111টি জোড় সংখ্যা, তাহলে 111, তাহলে আমরা কি n-n+1 করবো, তাহলে 112, 112 কি হবে, গড় অ্যাভারেজ, অপশন বি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। এগুলো ইংলিশে লিখছে, এগুলো বাংলায় লেখা যাবে, কিন্তু বাংলা থেকে ইংলিশটা যে আমি বলছি এই ট্রান্সলেশনটাই
ইংলিশে আসতে হবে, ইংলিশে আসতে আমাদের কনভার্ট হতে হবে, এটা হচ্ছে সরাসরি কথা। আমার যে নোটস আমি বানাবো সেগুলো ইংলিশেই, ঠিক আছে? বোঝাবো আমি বাংলায়, সব কিছু বাংলায়, কিন্তু নোটস কিছু 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 টার্মস যেগুলো ইংলিশে ইয়ে করাই বেটার আমাদের। কারণ কি, আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা ল্যাপটপকে আমরা কি বলি, ল্যাপটপকে তো আমরা ইয়ে বলি না, বাংলায় থোড়ি বলছি। ল্যাপটপকে বাংলায় আমরা জানিও না কি বলতে হয়। সেরকম অঙ্কও ওই ইয়ের মেন্টালিটিটা আমরা ছেড়ে দিতে হবে যে না, আমাদের তো সব কিছু বাংলায় লাগবে। কিছু কিছু জিনিস আমাদের ইংলিশেও, যেমন এখানে কি ফার্স্ট, ন্যাচারাল, এগুলো শিখিয়ে দেবো আমি আস্তে আস্তে, চাপ নেই। নিচের কোন সংখ্যাটি বড়? বলছে নিচের কোন সংখ্যাটি বড়? 8 নম্বর। কি কি অপশন আছে? ফার্স্ট অপশন আছে 0.07 এর মাথায় বার। দ্বিতীয় নম্বর আছে 0.77 এর মাথায় বার। তৃতীয় নম্বর আছে 0.7। 4 নম্বর আছে 0.07 তার মাথায় বার। এই দুটো আছে না, সরি, এখানে শুধু একটা হবে, এটা এইটা আর এটা সেম হয়ে যাচ্ছে না। তো বলছে এর মধ্যে কোনটা বড়? তোমরা কি জানি বার মানে কি, বার মানে কি জানি, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 0.07070707 এবং সো অন। আচ্ছা, এইটাকে কি লিখতে পারি? 0.7/7 × 7 × 7 সো অন। এটাকে কি লিখতে পারি? শুধু 7, 0.7। এটাকে কি লিখতে পারি? 0.077777 এরকম ভাবে চলবে। এটা একটাই থাকবে, যেহেতু এর মাথায় বার ঠান নেই। এদের বার বার আছে মানে কি, যেটুকুনি বার থাকে সেটা কন্টিনিউয়াসলি সেটুকুনি চলতেই থাকে, সেটা আর কখনো শেষ হয় না। আচ্ছা, তাহলে এখানে কি পয়েন্টের পর 0, পয়েন্টের পর 7 0, তার মানে কি 0 তো প্রথমেই চলে যাচ্ছে জিরোটা, কারণ পয়েন্টের পর 0, এইটা আর এইটা। তাহলে এটা 0.77, এটা 0.70, 70 লিখতে পারি বা 0.700 লিখতে পারি, একই। তাহলে আমার এইটাই সব থেকে বড়, অপশন বি 2 নম্বর। অপশন বিটাই সব থেকে বড় হচ্ছে, অপশন বি, অপশন বি। নেক্সট অঙ্ক কি বলছে? 9 নম্বর অঙ্ক বলছে একটি সমবাহু ত্রিভুজ, ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল। 9 নম্বর ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের পরিসীমা বলে দিয়েছে 2 পয়েন্ট। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা পরিসীমা কি জানি, পেরিমিটার কি জানি। একটা সমবাহু ত্রিভুজ বা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেলের সমবাহু বা ইকুয়ালেটারাল ট্রায়াঙ্গেল এর তিনটে সাইডই সমান থাকে। পেরিমিটার বা পরিধি কি? 3 ইন্টু সাইড। আর এরিয়া কি? এরিয়া ইকুয়াল টু √3/4 সাইড স্কোয়ার। এখানে আমাদের পেরিমিটার দিয়ে দিয়েছে কত? 10.2, মানে 3 ইন্টু সাইড দিয়ে দিয়েছে, 3 ইন্টু সাইড দিয়ে দিয়েছে 10.2। তাহলে সাইড ইকুয়াল টু কত? 3 দিয়ে 3 দুগুণি 3 তিরিকা 9, 1 3 4 12, 3.4 সাইড ইকুয়াল টু। আমরা এরিয়া কত জানি? এরিয়া বের করতে গেলে কি করতে হবে আমাদের? √3/4 ইন্টু সাইড স্কোয়ার, 3/3 3.4 ইন্টু 3.4, 4 দিয়ে কাটবো। 4 মানে কি, আমরা 2 ইন্টু 2 করে নিতে পারি। তা 2 দিয়ে কাটলে 17, 17 দুগুণি 34, 17 দুগুণি 34, একটা করে পয়েন্ট বসবে। 17 স্কোয়ার কত? 289। 17 ঘর 289, 2 ঘর পর দশমিক আসবে, 2.389 √3, 2.89 √3 সেন্টিমিটার স্কোয়ার। সেন্টিমিটার স্কোয়ারটা আমার মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে দিতে হবে যে কিসে আমাকে মিটারে জিজ্ঞাসা করছে। কোন সময় দেখা গেল সে মিটারে জিজ্ঞাসা করছে, অপশন দিয়ে রেখেছে সেন্টিমিটার, মিটার, ডেসিমিটার, তখন আমার সেন্টিমিটারটা ইয়ে করতে হবে। অপশন সি।
10 নম্বর অঙ্ক কি বলছে? 10 নম্বর অঙ্ক এটা দিয়েছে কিসের থেকে? এটা দিয়েছে সিম্পলিফিকেশনের থেকে। 10 নম্বর অঙ্ক আমরা কি জানি? আমরা জানি যে কোনো কিছুর পাওয়ারে যদি মাইনাস থাকে, মাইনাস এক্স থাকে, বা এখানে যদি এরকম থাকে, তাহলে আমরা মাইনাসটা উঠিয়ে আমরা এ বাই এক্স করে দিতে পারি, এ টু দি পাওয়ার এক্স। মানে এটা কোথা থেকে এসছে? এটা এসছে হচ্ছে সাপোজ আমাদের যখন এ টু দি পাওয়ার এন থাকে, বা সাপোজ উপরে কিছু নেই, নিচে রয়েছে আমার এ স্কোয়ার, তখন আমরা এটাকে কি লিখি? উপরে গেলে কি মাইনাস হয়ে যায়, তো উপরে আমরা কি লিখি? 1/a মাইনাস স্কোয়ার, না 1/a না, a মাইনাস, হ্যাঁ 1/a মাইনাস স্কোয়ার, না এটাকে কি লিখবো? 1/a মাইনাস স্কোয়ার। সেরকম আমাদের এখানে দিয়ে যায়, বলছে 1/7 a টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1/9 a টু দি পাওয়ার মাইনাস 4 প্লাস 1/5 a টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে এবার এটা কি হবে? যদি উঠিয়ে দিই তাহলে 7 টু দি পাওয়ার 4, 9 প্লাস 9 টু দি পাওয়ার 4 প্লাস 5 টু দি পাওয়ার 4, বা এটাকে আমরা কি বলছি? 49 এর স্কোয়ার প্লাস 81 এর স্কোয়ার প্লাস 25 এর স্কোয়ার। এগুলোকে যোগ করতে হবে টোটাল। অপশান কি দিয়েছে? আচ্ছা, অপশানে ইউনিট ডিজিট সবার আমার আলাদা আছে, তাহলে এখানে আমি ইউনিট ডিজিট বলতে 9 নং এর কত আসবে? ইউনিট ডিজিট যখন 49 গুণ করবো তখন 9 9 81, 1 ইউনিট ডিজিট আসবে, প্লাস 81 যখন গুণ করবো এরও 1 আসবে ইউনিট ডিজিট, 5 গুণ করলে 5-এর তো ইউনিট ডিজিট 5 আসেই, তো 5 আর 1 6 আর 1 7, ইউনিট ডিজিটে 7। অপশান সি, অপশান সি রাইট অ্যান্সার। কত? 9587, 989587, ইজি অঙ্ক। তাহলে আরপিএফ এর অঙ্ক আমরা কি দেখলাম? যে অ্যারিথমেটিকটা বেশি থাকছে আমাদের মেনসুরেশন, এবং যে অ্যালজেব্রার সাইডটা আমাদের একটু কম দিচ্ছে, যেটা আমরা ইয়েতেও দেখেছি, অগ্নিবীরে দেখেছি, ঠিক আছে। তারপরে যেটা করলাম, বেশিরভাগ আমাদের যে অ্যালজেব্রার বেশিরভাগ পার্টি থাকছে হচ্ছে রেলওয়ের যে গ্রুপ ডির অঙ্কে, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই ক্লাস সমাপ্ত হলো, আবার কালকে। জয় হিন্দ।